সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি ১৯তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্বের আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে রাজনৈতিক দলের গণতন্ত্র চর্চায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত। বিষয়ের পক্ষে বলবে কবি জসিমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং বিপক্ষে বলবে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা। আসুন দর্শক মণ্ডলী, আমরা পরিচিত হই আজকের তার্কিকদের সাথে। পক্ষ দল কবি জসিমউদ্দিন হলের বক্তারা হল শফিকুল ইসলাম, মোহাম্মদ আমিরুল ইসলাম ও তাদের দলনেতা মোহাম্মদ আসাদুজ্জামান। বিপক্ষের দল নর্থ সাউথ ইউনিভার্সিটির বক্তারা হল সৈয়দ ইফতেখার তৌহিদ, চয়ন কুমার বড়ুয়া ও তাদের দলনেতা তানভীর মোহাম্মদ হাফিজুল হক। আজকের প্রতিযোগিতায় সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা; ডক্টর নজরুল ইসলাম, ডিরেক্টর, ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ, শিল্প ভবন, ঢাকা; ডক্টর মীর শামসুর রহমান, বিভাগীয় প্রধান, ল অ্যান্ড হিউম্যান রাইটস, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক; ডক্টর সেলিনা আক্তার জাহান, প্রাক্তন বিতার্কিক ও অধ্যাপক ইংরেজি, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি; ডক্টর মোস্তফা কামাল, প্রফেসর, আশা ইউনিভার্সিটি, বাংলাদেশ। সম্মানিত বিচারক মণ্ডলী যেসব বিষয়ের উপর নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা ৫, ভাষার ব্যবহার ও উচ্চারণ ৫, তত্ত্ব ও তথ্য পরিবেশনা ১০ এবং যুক্তি প্রয়োগ ও খণ্ডন ৫। সভাপতি হিসেবে বিতর্ক অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। আমি সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে নিয়মগুলি সংক্ষেপে জানিয়ে দিচ্ছি। প্রত্যেক বক্তা তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট ৫ মিনিট সময় পাবে। এক্ষেত্রে ৪ মিনিটে সতর্ক সংকেত ও ৫ মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত ২ মিনিট সময় পাবে। এক্ষেত্রে ১.৫ মিনিটে সতর্ক সংকেত ও ২ মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। আমি এবারে আজকের অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। প্রিয় দর্শকবৃন্দ, আজকের বিতর্ক প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছেন তাদের পরিচয় আপনারা জানলেন, বিচারকদের পরিচয়ও জানলেন। এখন আমরা সরাসরি বিতর্ক প্রতিযোগিতা আরম্ভ করছি। প্রথমে বক্তব্য উপস্থাপন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলের শফিকুল ইসলাম। আমি শফিকুল ইসলামকে এই বিতর্কের বিষয়ের পক্ষে তার বক্তব্য উপস্থাপন করবার জন্য আহ্বান করছি। ৩৭ বছর ধরে প্রতিদিন আমাদের স্বাধীনতার স্বপ্ন চুরি হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে আমাদের অধিকার, চুরি হয়ে যাচ্ছে আমাদের গণতন্ত্র। অথচ মাননীয় সভাপতি, আমাদের এই স্বাধীনতা আমরা পেয়েছিলাম একটি রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে। আমাদের এই গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করেছিলাম নূর হোসেনদের জীবনের বিনিময়ে। আর এই রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্র বারবার ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আর এই ব্যর্থতার কারণ হিসাবে প্রতিবারই প্রতীয়মান হয়েছে রাজনৈতিক দলগুলোর গণতন্ত্র চর্চার অভাব এবং রাজনৈতিক দলগুলোর উদাসীনতা। এই যখন আমাদের জাতীয় প্রেক্ষাপট, তখন আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্র চর্চা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত। পক্ষে বলছি মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয়টিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আজকের বিষয়টির মধ্যে আমরা 3টি প্রপঞ্চ পাবো: গণতন্ত্র, রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্রের চর্চা। মাননীয় সভাপতি, সাধারণভাবে গণতন্ত্র বলতে আমরা বুঝি সংখ্যাগরিষ্ঠের শাসন। তত্ত্বগতভাবে রাজনৈতিক প্রবক্তারা গণতন্ত্রকে সংজ্ঞায়ন করেন জনগণের শাসনকেই গণতন্ত্র হিসাবে, আর তত্ত্বগতভাবে গণতন্ত্রে জনগণের মতামত ও সংগঠনের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল যে স্বীকৃতি পেয়েছে, সেই স্বীকৃতির আওতায় আধুনিক রাষ্ট্রে গণতন্ত্র চর্চার প্রথম এবং প্রধান স্তম্ভ হচ্ছে এই রাজনৈতিক দল। কারণ আধুনিক রাষ্ট্রে রাজনৈতিক দল হলো পরোক্ষ গণতন্ত্র এবং
প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রতিনিধিত্ব করে। আধুনিক রাষ্ট্রে জনগণ প্রতিনিধি নির্বাচন করে এবং এই প্রতিনিধিদের মাধ্যমেই তারা পরোক্ষভাবে রাজনৈতিক দলের মাধ্যমে তারা রাষ্ট্রের শাসনকার্যে অংশগ্রহণ করে। অর্থাৎ জনগণ এই রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে একটি রাজনৈতিক দলের মাধ্যমে। তাই রাজনৈতিক দল হলো গণতন্ত্রের প্রাণ। সাধারণ অর্থে আমরা রাজনৈতিক দল বলতে বুঝি এমন একটি সংগঠিত জনগোষ্ঠী যারা একটি নির্দিষ্ট স্বীকৃতি নীতির ভিত্তিতে যৌথ প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষার চেষ্টা করে। আর অধ্যাপক ম্যাকইভারের মতে রাজনৈতিক দল হচ্ছে কোনো নীতির সমর্থনে সংগঠিত সংঘ বিশেষ যা নিয়মতান্ত্রিক উপায়ে সরকার পরিচালনায় প্রয়াসী হয়। মাননীয় সভাপতি, এখন দেখা যাক রাজনৈতিক দলে গণতন্ত্র চর্চা বলতে আমরা কি বোঝাচ্ছি এবং রাজনৈতিক দলে গণতন্ত্র চর্চা কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত। রাজনৈতিক দলে গণতন্ত্র চর্চা বলতে আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতাকে বোঝাচ্ছি। আর এই স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রগুলো হলো দলীয় নেতা নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা, দলীয় নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গণতন্ত্র চর্চা, দলের তৃণমূল পর্যায়ে এবং জনসাধারণের মধ্যে গণতন্ত্রের সচেতনতা সৃষ্টি করার জন্য দলের স্থানীয় নেতাদের কর্মকাণ্ড পরিচালনা করা, জাতীয় নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে গণতন্ত্রের চর্চা, দলগুলোর অভ্যন্তরে বিরোধী দলের মতামতের প্রতি শ্রদ্ধাশীল এবং সহনশীল মনোভাব সৃষ্টি করা যা গণতন্ত্রের জন্য অন্যতম সহায়ক, এবং দলের অভ্যন্তরীণ যে আয় ব্যয় অর্থাৎ দলের আয়ের উৎস এবং ব্যয়ের খাত জনগণের সামনে প্রকাশ করে জনগণের মাঝে রাজনৈতিক দলের স্বচ্ছতা স্থাপন করা। মাননীয় সভাপতি, রাজনৈতিক দলগুলোতে যদি উল্লেখিত ক্ষেত্রগুলোতে স্বচ্ছতা আনয়ন করতে পারি অর্থাৎ উল্লেখিত ক্ষেত্রগুলোতে যদি স্বচ্ছতা নিশ্চিত হয় তখনই আমরা বলতে পারবো রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্রের চর্চা হচ্ছে। লক্ষ্য করুন প্রতিপক্ষ, রাজনৈতিক দলগুলোতে যদি গণতন্ত্রের চর্চা হয় অর্থাৎ রাজনৈতিক দলগুলোতে যদি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় তখন প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ সচেতন হয়ে উঠবে এবং তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে সমর্থ হবে, অর্থাৎ জনগণ তার গণতন্ত্রের সুফল পাবে। আর এই দৃষ্টিকোণ থেকেই আমরা বলছি রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত। মাননীয় সভাপতি, গণতন্ত্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, আর এই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে দেশের তৃণমূল পর্যায় থেকে গণতন্ত্রের চর্চা শুরু করতে হবে। আর দেশের তৃণমূল পর্যায় থেকে গণতন্ত্রের চর্চা শুরু করতে পারে শুধুমাত্র একটি রাজনৈতিক দল, কারণ রাজনৈতিক দলগুলোর রয়েছে কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়, থানা পর্যায়, উপজেলা পর্যায়, ইউনিয়ন এবং পৌরসভা পর্যায় পর্যন্ত নেতা, কর্মী ও সমর্থক, এবং এই নেতা ও কর্মী ও সমর্থকদের মধ্যে যদি গণতন্ত্রের চর্চা শুরু করে অর্থাৎ তৃণমূল পর্যায়ে তখন গণতান্ত্রিক সচেতনতার সৃষ্টি হবে। তাই আমরা বলছি রাজনৈতিক দলে গণতন্ত্র চর্চা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত। আধুনিক গণতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার যে পূর্বশর্তগুলো রয়েছে তার মধ্যে আমরা যে দিকগুলো দেখিয়েছি তার মধ্যে এই রাজনৈতিক দলে গণতন্ত্র চর্চা অন্যতম। আধুনিক রাষ্ট্রের দিকে তাকিয়ে আমরা দেখতে পাই আধুনিক রাষ্ট্রে একাধিক রাজনৈতিক দল থাকে। এই সকল দলগুলোর মধ্যে যদি গণতন্ত্রের চর্চা হয় অর্থাৎ এই সকল দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা থাকে তাহলে আমরা রাজনৈতিক দলের অভ্যন্তরে যে গণতন্ত্রের ক্ষেত্রগুলো চিহ্নিত করেছি সেই ক্ষেত্রগুলোতে যদি সঠিকভাবে গণতন্ত্র চর্চা হয় তাহলে স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত জনগণের ইচ্ছা অনুযায়ী নেতা নির্বাচিত হবে, যা গণতন্ত্র চর্চার জন্য আবশ্যক। কিন্তু নেতা নির্বাচনের ক্ষেত্রে যদি জনগণ তাদের অধিকার না পায় অর্থাৎ যদি ইচ্ছা অনুযায়ী নেতা নির্বাচিত হয় তাহলে একনায়কত্ব প্রতিষ্ঠিত হবে এবং দলের অভ্যন্তরে গণতন্ত্রের চেয়ে একনায়কত্বের প্রধান এবং দলীয় নীতির চেয়ে নেতা প্রাধান্য পাবে এবং তখন গণতন্ত্র ব্যর্থ হবে। এই জন্যই আমরা বলছি রাজনৈতিক দলে গণতন্ত্র চর্চা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত। এছাড়াও দলীয় নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যদি এক ব্যক্তির প্রাধান্য দেখা যায় তখন গণতন্ত্র ভঙ্গুর অবস্থায় পড়বে। মাননীয় সভাপতি, সবশেষে আমার মনে পড়ছে চীনের ইয়ানমিয়ান স্কোয়ারে যখন গণতন্ত্রের দাবিতে আন্দোলন চলছিল তখন বেইজিং বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র একটি প্ল্যাকার্ড বহন করছিল। তার প্ল্যাকার্ডে লেখা ছিল, গণতন্ত্র কী তা আমি বুঝি না কিন্তু আমি এর সর্বোচ্চটা চাই। হ্যাঁ মাননীয় সভাপতি, তার এই প্ল্যাকার্ডটি লেখা হয়েছিল রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে, কারণ সে জানতো রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্র চর্চায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত। তাই আমরাও বলছি রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্র চর্চা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। রাজনৈতিক দলের গণতন্ত্র চর্চায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত, এই বিষয়ের পক্ষে এতক্ষণ আমরা বক্তব্য শুনলাম। কবি জসিমউদ্দিন হলের শফিকুল ইসলাম বক্তব্য বলেছে। এখন আমি আহ্বান করছি নর্থ সাউথ ইউনিভার্সিটির সৈয়দ ইফতেখার তৌহিদকে প্রস্তাবের বিপক্ষে তার বক্তব্য উপস্থাপন করবার জন্যে। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত সুধী সবাইকে।
আজকে আমাদের যে বিতর্কে বিষয়টি নির্ধারিত হয়েছে তা হচ্ছে রাজনৈতিক দলের গণতন্ত্র চর্চায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত বিপক্ষে অবস্থান করছি। আজকে আমাদের মূল বিতর্কে যে বিষয়টি সেটি হচ্ছে রাজনৈতিক দলের গণতন্ত্র চর্চায় কি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত নাকি অন্য কোনো নিয়ামক এই পূর্বশর্ত ইয়েতে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করে। সেখানে আমরা বলছি সচেতন জনগণই গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত হিসাবে প্রধানত পরিলক্ষিত হচ্ছে। কিভাবে? একটি দেশে সচেতন জনগণই পারে, সচেতন জনগণ বলতে আমরা যা বোঝাচ্ছি তা হচ্ছে যে সকল জনগণ তাদের অধিকার সম্পর্কে সচেতন, অর্থাৎ তাদের অধিকার আদায় তারা সচেষ্ট, তাদেরকে সচেতন জনগণ বলছি। এবং এই সচেতন জনগণই পারে অধিকারের জন্য একটি গণতন্ত্র দেশে প্রতিষ্ঠা করতে, এবং এই সচেতন জনগণের মাধ্যমে দেশে সুষ্ঠু গণতান্ত্রিক একটি প্রতিষ্ঠা হতে পারে। এখন যে গণতন্ত্র বলতে আমরা কী বলছি? গণতন্ত্র বলতে বোঝাচ্ছে অ্যাব্রাহাম লিঙ্কনের মতে গভর্নমেন্ট ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, অর্থাৎ জনগণের দ্বারা, জনগণের মাধ্যমে পরিচালিত সরকারকেই আমরা গণতন্ত্র বলছি। এখানে দেখা যাচ্ছে জনগণ এবং গণতন্ত্র একে অন্যের পরিপূরক এবং একটি ছাড়া আরেকটি কল্পনা করা যায় না। এবং এই জনগণই পারে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে পারে ঠিক তখন যখন তারা থাকবে এবং তাদের অধিকারে সচেষ্ট হবে, তখন জনগণ পারবে গণতন্ত্রকে আমাদের সুপ্রতিষ্ঠিত করতে। রাজনৈতিক দলসমূহ সংজ্ঞাতে বলতে চাই আমরা এডমন্ড বার্কের কথা। রাজনৈতিক দল এমন একটি সংগঠিত জনগোষ্ঠী যারা একটি নির্দিষ্ট স্বীকৃত নীতির ভিত্তিতে যৌথ প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য সচেষ্ট। অধ্যাপক ম্যাকগাইভার বলেছেন রাজনৈতিক দল হচ্ছে কোনো নীতির সমর্থনে সংগঠিত সংঘবিশেষ যা নিয়মতান্ত্রিক উপায়ে সরকার পরিচালনায় প্রয়াসী হয়। এখানে দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলো মূলত জনগণেরই প্রতিনিধি এবং তারা জনগণের প্রতিনিধির মাধ্যমে তাদের জাতীয় স্বার্থ সংরক্ষণে সচেষ্ট হচ্ছে। কিন্তু এই জনগণ যদি আজকে সচেতন না হয়, তাদের অধিকার আদায়ে সচেষ্ট না হয়, তাহলে এই জনগণের মধ্যে কোনোদিন সুষ্ঠু রাজনীতিবিদ গড়ে উঠতে পারবে না, এবং সুষ্ঠু রাজনীতিবিদ গড়ে উঠতে না পারলে কোনোদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারবে না। তাই আমরা বলতে চাচ্ছি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত হচ্ছে সচেতন জনগণ। মাননীয় সভাপতি, আজকে আমরা দেখতে পারি যে গণতন্ত্র মূলত যে 4টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত তা হচ্ছে স্বচ্ছ একটি নির্বাচনী প্রক্রিয়া, একাধিক রাজনৈতিক দল, জনগণের নিকট জবাবদিহিতা, সঠিক ও যুগোযোগী আইন প্রণয়ন ও তার কঠোর প্রয়োগ। এখন দেখা যাচ্ছে প্রত্যেকটি বিষয়ের সাথেই জনগণের সুস্পষ্ট অংশগ্রহণ রয়েছে এবং জনগণকে ছাড়া কোনো কিছুই কল্পনা করা যায় না। আমি দলীয় প্রথম বক্তা হিসাবে সংজ্ঞান করে যাচ্ছি এবং আমার দ্বিতীয় বক্তা এসে আমার সংজ্ঞাকে আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবেন, এবং তৃতীয় বক্তা এসে আমাদের বক্তব্যের সমন্বয় সাধনের মধ্যে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করবেন কেন শুধুমাত্র সচেতন জনগণই পারে দেশে একটি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে। মাননীয় সভাপতি, আমরা বলছি যে গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্তকে গণতন্ত্রকে বাস্তবে একটি কার্যকরী রূপ দান করা, অর্থাৎ যে গণতন্ত্র রয়েছে তাকে গণতন্ত্রকে বাস্তবে কার্যকরী যে রূপ দান করা, তাকেই আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত বলছি। এই কার্যকরী রূপদান করতে হলে অবশ্যই আমাদের জনগণের দিকে তাকাতে হবে, এবং জনগণই পারে এই গণতন্ত্রের মূল ভিত্তি যেহেতু জনগণ, সুতরাং জনগণই পারে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে। এবং সেই জনগণকে কীরকম হতে হবে? অবশ্যই তাকে সচেতন হতে হবে। কেন সচেতন হতে হবে? সচেতন হতে হবে এই জন্য, তারা যদি তাদের অধিকার আদায় সচেষ্ট না হয় বা বলিষ্ঠ ভূমিকা পালন না করে, তাহলে রাজনৈতিক নেতৃবৃন্দ কোনোদিনই তাদের অধিকারতে চাবে না। ফলে কি হবে? ফলে গণতন্ত্র দেশে কখনোই সুপ্রতিষ্ঠিত হবে না। তাই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবচেয়ে প্রথমে কি প্রয়োজন? একটি সচেতন জনগোষ্ঠী, এবং এই সচেতন জনগোষ্ঠী পারে দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে। মাননীয় সভাপতি, আমি একটু আগে বলেছি গণতন্ত্রের জন্য প্রয়োজন যাতে সে স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া, একাধিক রাজনৈতিক দল, জনগণের নিকট জবাবদিহিতা, সঠিক ও যুগোযোগী আইন প্রণয়ন। এখন দেখা যাচ্ছে আমাদের রাজনৈতিকবিদদের জবাবদিহিতা নেই কোনো জনগণের নিকট। কেন নেই? কারণ আমাদের জনগণ আজ অধিকার আদায় সচেষ্ট নয়। যদি যারা সচেষ্ট হতো তাহলে অবশ্যই রাজনীতিবিদরা তাদের জবাবদিহিতা করতে পারতো এবং একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা দেখতে পেতাম। আমাদের সংবিধানে অনুচ্ছেদ 11-তে লেখা আছে, প্রজাতন্ত্র হইবে এমন একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত থাকিবে, মানব সচেতন মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে, এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে। এখানে বলা হচ্ছে যে গণতন্ত্র মূলত জনগণ এবং গণতন্ত্র একে অন্যের পরিপূরক। সুতরাং জনগণকে বাদ দিয়ে কখনই গণতন্ত্রকে আমরা কল্পনা করতে পারি না, এবং যখন আমাদের জনগোষ্ঠীকে সচেতন পর্যায়ে আসবে ঠিক তখনই আমাদের দেশে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত হবে।
মাননীয় স্পিকার, মাননীয় সভাপতি, আমরা কখনোই বলছি না যে রাজনৈতিক দলের গণতন্ত্র চর্চার প্রয়োজন নেই, কিন্তু আমরা যেটা মূলত বলতে চাচ্ছি যে সচেতন জনগণের যদি জনগণ সচেতন হয় তাহলে গণতন্ত্রের সুপ্রতিষ্ঠিত হবে, কিন্তু তারপরে রাজনৈতিক দলের গণতন্ত্র চর্চা আসবে। মাননীয় এই বলে আমি বক্তব্য শেষ করছি। আমার প্রতিপক্ষ দলের কাছে আমার অনুরোধ থাকবে শুধু বিতর্কের সাথে বিতর্ক না করে এই ধ্রুব সত্যকে মেনে নেওয়া যে শুধুমাত্র সচেতন জনগণই পারে এদেশে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। দর্শকবৃন্দ, এতক্ষণ আমরা আজকের প্রস্তাবের বিপক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটির সৈয়দ ইফতেখার তৌহিদের বক্তব্য শুনলাম। আমাদের বিষয় রাজনৈতিক দলের গণতন্ত্র চর্চাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার শর্ত। এই বিষয়ের পক্ষে এবার বক্তব্য উপস্থাপন করবে মোহাম্মদ আমিরুল ইসলাম। ধন্যবাদ মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আমি এমন একটি সময় এইখানে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন আমার দেশের রাজনীতিতে রাজনৈতিক দুর্বৃত্তায়ন পরিলক্ষিত হচ্ছে, যখন আমার দেশের গণতন্ত্র মুখ থুবড়ে পড়ছে, যখন আমার দেশের রাজনীতিতে কালো টাকার মালিক, পেশি শক্তির মালিকদের আধিপত্য পরিলক্ষিত হচ্ছে, ঠিক সেই সময় মাননীয় সভাপতি আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে রাজনৈতিক দলের গণতন্ত্র চর্চায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত। পক্ষে বলছি মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি একটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য রাজনৈতিক দলগুলোর গণতন্ত্র চর্চার দরকার আছে। কেননা রাজনৈতিক দলগুলোই হচ্ছে দেশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশের গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করে। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের প্রথম বক্তা যুক্তি খণ্ডন দিয়ে শুরু করছি। তিনি বলে গেছেন সচেতন জনগণের কথা, তিনি বলে গেলেন শিক্ষিত জনগণের কথা। মাননীয় সভাপতি, আপনার মাধ্যমে প্রশ্ন হচ্ছে জনগণকে শিক্ষিত করবে কে, জনগণকে সচেতন করবে কে? নিশ্চয়ই কোনো সরকার, নিশ্চয়ই কোনো রাষ্ট্র। যদি সেটি সরকার করে, মাননীয় সভাপতি, যদি সেটি সরকার করে, যদি সেটি রাষ্ট্র করে, প্রশ্ন হচ্ছে সে রাষ্ট্র পরিচালনা করে কে, সে সরকার পরিচালনা করে কে? অবশ্যই কোনো রাজনৈতিক দল, অবশ্যই কোনো রাজনৈতিক দল। সুতরাং আগে কোনটি দরকার? আগে যেটি দরকার সেটি হচ্ছে রাজনৈতিক দলের মাঝে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, রাজনৈতিক দলগুলোর গণতন্ত্র চর্চা করা। মাননীয় সভাপতি, আমরা কতগুলো উপাদানের কথা বলেছিলাম, কতগুলো ক্ষেত্র চিহ্নিত করেছিলাম, যে ক্ষেত্রগুলো গণতান্ত্রিক চর্চার মাধ্যমে রাজনৈতিক দল তাদের দলের মাঝে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এবং সামগ্রিকভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, সেগুলো ছিল রাজনৈতিক দলের নেতা নির্বাচনে গণতান্ত্রিক পন্থার অবলম্বন, রাজনৈতিক দলের মনোনয়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতকরণ, রাজনৈতিক দলের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতকরণ। মাননীয় সভাপতি, বাংলাদেশের রাজনীতিতে আজকে নেতা নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের গণতান্ত্রিক পন্থা অবলম্বন করা হয় না। আজকে বাংলাদেশে যে প্রধান রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলো 20 বছর কিংবা তার চেয়ে বেশি সময় ধরে তাদের কাউন্সিল হয় না, দ্বিবার্ষিক সম্মেলন হয় না। শুধু কালো টাকার মালিক, পেশি শক্তির অধিকারী কিংবা পরিবারতন্ত্রের মাধ্যমে আজকে নেতা নির্বাচন করা হচ্ছে। আর এই নির্বাচনের ফলে যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে সৎ, যোগ্য এবং গ্রহণযোগ্য ব্যক্তিরা রাজনীতিতে আসতে পারছে না। ফলে রাজনীতি হয়ে যাচ্ছে কালো টাকার মালিকদের হাতের একটি জিনিস, রাজনীতি হয়ে যাচ্ছে আজকে পেশি শক্তির অধিকারী ব্যক্তিদের হাতের একটি জিনিস, যার কারণে আজকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে না। আর এই ব্যক্তিগুলোর মাধ্যমে যদি আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, তাহলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে সুদূর পরাহত, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে একটি কল্পনাপ্রসূত জিনিস, যাকে আমরা ইংরেজিতে বলি ইউটোপিয়া, আর সেটি শুধু ইউটোপিয়াই থেকে যাবে। মাননীয় সভাপতি, আজকে আমার দেশের রাজনীতিতে বা মনোনয়নের ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় সেটি হচ্ছে মনোনয়নের ক্ষেত্রে কোনো যোগ্যতা বিচার করা হয় না। আমার 2 কোটি টাকা আছে কিনা, আমি নির্বাচনে কত কোটি টাকা খরচ করতে পারবো, সেটি আজকে বিবেচ্য বিষয়। আজকে আমার রাজনৈতিক দলের গ্রহণযোগ্যতা আছে কিনা, আজকে আমার রাজনৈতিক প্রজ্ঞা আছে কিনা, সেটি বিবেচনা করা হচ্ছে না। যেটি বিবেচনা করা হচ্ছে আমি কত টাকা খরচ করতে পারবো, আমি 2 কোটি টাকা খরচ করতে পারবো কিনা, আজকে 4 কোটি টাকা খরচ করতে পারবো কিনা। এইভাবে মাননীয় সভাপতি, আমি যখন 4 কোটি টাকা কিংবা 2 কোটি টাকার বিনিময়ে মনোনয়ন লাভ করি এবং নির্বাচনে জয়লাভ করি, তখন আমার উদ্দেশ্য কিন্তু কখনই হয় না রাষ্ট্রের কল্যাণ সাধন, আমার উদ্দেশ্য কিন্তু মাননীয় সভাপতি কখনই হয় না জনকল্যাণ সাধন। আমার প্রধান যে উদ্দেশ্যটি থাকে সেটি হচ্ছে যেভাবেই হোক, যে করেই হোক, সে 4 কোটি টাকা লাভ এবং আসল সহ ফিরে পাওয়া। এই যদি হয় আমার দেশের রাজনৈতিক দলের গণতন্ত্র চর্চা, এই যদি হয় আমার দেশের রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠা, তাহলে আমার দেশে মাননীয় সভাপতি কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে আমার কাছে বোধগম্য নয়। মাননীয় সভাপতি, আজকে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মাঝে কোনো স্বচ্ছতা নেই, কোনো জবাবদিহিতা নেই। আজকে জনগণ নির্বাচনের আগে জানে না তাদের রাজনৈতিক দলের আয়ের উৎসটি বা ব্যয়ের খাতগুলো কিছুই জানে না, আজকে তার অগোচরে থেকে যাচ্ছে। অথচ মাননীয় সভাপতি, আমেরিকার দিকে তাকিয়ে দেখি হিলারি ক্লিন্টন, বারাক ওবামা জনগণের সামনে তাদের আয় ব্যয়ের স্বচ্ছতা তুলে ধরছে, জনগণকে তাদের আয় ব্যয়ের বিষয়গুলো নিশ্চিত করছে, কিন্তু আমার দেশের জনগণ সেটি অগোচরে থেকে যাচ্ছে। আমার দেশের জনগণ সেটি জানতে পারছে না। কেন পারছে না? কারণ রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র চর্চা নেই, রাজনৈতিক দলগুলো গণতন্ত্র চর্চা করে না, তাদের নিজেদের মাঝে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আর তাদের নিজেদের দলের মাঝে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি বলেই আজকে সামগ্রিকভাবে দেশের ভিতর গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। মাননীয় সভাপতি,
মাননীয় সভাপতি, আপনার মাধ্যমে প্রতিপক্ষকে প্রশ্ন করব, আপনারা কি পৃথিবীতে এমন একটি রাষ্ট্রের উদাহরণ দিতে পারবেন যেই রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু রাজনৈতিক দলের গণতন্ত্র নেই, কিংবা রাজনৈতিক দলের গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া তারা সেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছে? আমি বিশ্বাস করি আপনারা পারবেন না সেই ধরনের উদাহরণ দিতে। মাননীয় সভাপতি, আমরা সবাই একটা ভূতের গল্প জানি। ভূতের গল্পটা কি? সরিষা দিয়ে ভূত তাড়ানো হয়। কিন্তু মাননীয় সভাপতি, প্রশ্ন হচ্ছে যদি সরিষার মাঝে ভূত থাকে তাহলে আমরা সেই সরিষা দিয়ে কীভাবে ভূত তাড়াবো? মাননীয় সভাপতি, আমরা তেমনি বলছি, আমরা সেইভাবেই বলছি যে রাজনৈতিক দলের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি রাজনৈতিক দলের মাঝে গণতন্ত্র না থাকে, যদি রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের চর্চা না করে, তাহলে সেই রাজনৈতিক দলের মাধ্যমে আমরা কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করব দেশে? সেটি আমার কাছে বোধগম্য হচ্ছে না মাননীয় সভাপতি। তাই তো মাননীয় সভাপতি, আমরা বলিষ্ঠভাবে আবারও বলতে চাই, আমি আবারও বলতে চাই, সেটি হচ্ছে রাজনৈতিক দলের গণতন্ত্র চর্চায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ আমরা কবি জসিমউদ্দিন হলের মোহাম্মদ আমিরুল ইসলামের বক্তব্য শুনলাম প্রস্তাবের পক্ষে। এখন প্রস্তাবের বিপক্ষে বক্তব্য উপস্থাপনের জন্য আমি আহ্বান জানাচ্ছি চয়ন কুমার বড়ুয়া, নর্থ সাউথ ইউনিভার্সিটি। প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা তার বক্তব্য শেষ করলেন ভূতের গল্প দিয়ে। তাহলে এবার আমি রূপকথার গল্প দিয়ে আমার বক্তব্য শুরু করি। রূপকথার গল্পটি হলো এমন একটি গণতান্ত্রিক দেশ এই বিশ্বে আছে যে দেশে অধিকাংশ মানুষ আজও ভোট দিতে যায়। কী কারণে কি আপনারা জানেন? তিনি ভাত খান, ভাত আসে চাল হতে, চাল আসে ধান হতে, তাই তিনি ধানের শীষে ভোট দেন। অথবা তার প্রতিদিনের চলাচলের নৌকা প্রয়োজন হয়, তাই তিনি নৌকায় ভোট দেন। কিংবা যারা আরও এক ধাপ এগিয়ে, তারা ভোট কেন্দ্রে যাবার পথে পাওয়া ছোট্ট একটু উপঢৌকনের ফলে সে ভোটটা দিয়ে আসেন। অথবা আশা কিংবা আশ্বস্ত হওয়ার যে প্রবণতাটা, যে আশা রাজনৈতিক এই নেতৃবৃন্দরা আগেও দিয়েছেন, ভবিষ্যতেও দেবেন, কিন্তু তা পূরণ করবেন না, সে আশায় তারা তাদের ভোটটা বিক্রি করে দিচ্ছেন। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সুধী, আজ আমরা যখন আমাদের প্রতিপক্ষদের সামনে দাঁড়িয়েছি, তখন আমাদের দু দলেরই কিন্তু কেন্দ্রবিন্দু এক, তা হলো গণতন্ত্রের প্রতিষ্ঠা। অপক্ষের দল যখন গণতন্ত্র প্রতিষ্ঠার এক পিঠ দেখে বলছেন রাজনৈতিক দলে গণতন্ত্রের চর্চার কথা, তখন আমরা গণতন্ত্র নামক মুদ্রাটির এপিঠ ওপিঠ দুপিঠ আতসী কাছের মধ্য দিয়ে খুব ভালো মতো দেখে বলছি, ঠিক রাজনৈতিক দলের গণতন্ত্র চর্চা নয়, জনগণের সচেতনতাই গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্ব শর্ত। লক্ষ্য করুন, আমরা এখানে কিন্তু রাজনৈতিক দলের গণতন্ত্র চর্চাকে ফেলে দিচ্ছি না, বরং জনগণের সচেতনতাকে কেন আমরা আগে টেনে আনছি, কারণ আজকে আমাদের বিতর্কের বিষয় রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্ব শর্ত। প্রতিপক্ষ দেখুন, একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে গণতন্ত্রের চারটি ভিত্তি কী কী। তা হলো স্বচ্ছ নির্বাচন, একাধিক রাজনৈতিক দল, জবাবদিহিতা, যুগোপযোগী আইন ও নীতি প্রণয়ন এবং তার কঠোর প্রয়োগ। প্রতিপক্ষ অত্যন্ত আক্ষেপের সঙ্গে আপনাদের প্রথম বক্তা বলে গেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বচ্ছতা নেই, জবাবদিহিতা নেই, নেতা এবং সিদ্ধান্ত গ্রহণের যে গণতান্ত্রিক প্রক্রিয়া তা নেই। প্রতিপক্ষ আক্ষেপ তো সেখানে আমারও, সেটি নেই। কেন নেই একটু খেয়াল করে দেখুন। আপনারা যে রাজনৈতিক দলে গণতন্ত্র বলে চিৎকার করছেন, হঠাৎ একদিনে তা জন্মাবে কি? জন্মাবে না। আমাদের যে রাজনৈতিক দলগুলো বর্তমানে আছে, সেখানে ওই যে আপনারা বললেন পেশি শক্তি, কালো শক্তি, কিংবা আমার দ্বিতীয় বক্তার আরেকটা আক্ষেপে চলে যায় 4 কোটি টাকা। সেই 4 কোটি টাকার পেশি শক্তি থেকে আপনারা রাজনৈতিক দলের ওই গণ্ডিটাকে মুক্ত করতে পারবেন কখন? যখন এই দেশের মানুষ সামান্য উপঢৌকনে তার এটা দিয়ে আসবে না, ভোটটা দিয়ে আসবে না, কারণ উনি তো টাকাটাকে বেশি মূল্যবান মনে করছেন গণতন্ত্রের চেয়ে। দেখুন, রাজনৈতিক দলের প্রথম সারিতে যেই নেতারা আছেন, সেই নেতাদের একটি বড় সমর্থক গোষ্ঠী, কিংবা আবারও যদি বলি, তারা উপঢৌকন দিয়ে যে নেতাকর্মীদের কিনে রেখেছেন, তারা কিন্তু তাদেরকে ভোট দেবেন। যদি রাজনৈতিক দলগুলোর মধ্যেও ভোট হয়, যে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনারা স্থাপন করবার কথা বলছেন, তাহলে ওই যে ছবির ফ্রেমটা, যে ছবির ফ্রেমে নেতা নেত্রীদের ছবিগুলো খুব সুন্দর করে বাঁধানো থাকে, সেখানে হয়তো বা দু একটি স্থানের অদল বদল হতে পারে, প্রকৃতপক্ষে কেউ বাদ যাবেন কি? মনে হয় না। প্রতিপক্ষ আপনারা বলছেন যোগ্য নেতা উঠে আসবার কথা। আমরা আমাদের দীর্ঘ গণতান্ত্রিক প্রক্রিয়া বা অগণতান্ত্রিক প্রক্রিয়া, যেটা গণতন্ত্র বলে চালানো হয়েছে, এর মাঝে দেখেছি বিভিন্ন যোগ্য মানুষ বলতে আমি বোঝাচ্ছি সুশীল সমাজের কাছে যারা গ্রহণযোগ্য, সে ধরনের মানুষরা উঠে আসবার চেষ্টা করেছেন বিভিন্ন সময়, কিন্তু তারা উঠে আসতে পারেননি। কেন বলুন তো? জনগণ কিন্তু তাদেরকেই বেছে নিয়েছেন যাদেরকে আপনি সেই 2 কোটি টাকা কিংবা 4 কোটি টাকার আক্ষেপের মধ্যে ফেলছেন। প্রতিপক্ষ একটু খেয়াল করলে আপনারা দেখবেন, আপনারা বলছেন দলের মধ্যে গণতন্ত্র নেই,
অথচ 7 ফেব্রুয়ারি 2007 একটি প্রধান দলের দলপ্রধানের পুত্র হঠাৎ করে বলে বসলেন, কে বলেছে আমাদের দলে গণতন্ত্র নেই, আমাদের দলে নিশ্চয়ই গণতন্ত্র আছে। ঠিক এমনটা কথা রাজনৈতিক নেতাদের কাছে আমরা প্রায় শুনি। এই ধরনের কথা যদি উনারা বলেন, আপনারা তখন নিশ্চয়ই একটু গলা উঁচিয়ে বলবেন, না গণতন্ত্র নেই। কেন আপনারা বলছেন সে কথা বলুন তো? কারণ আপনারা গণতন্ত্র এবং আপনাদের অধিকার নিয়ে সচেতন। যতক্ষণ পর্যন্ত আপনারা সচেতন হচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত এটা বলবার কোনো পথ খোলা থাকছে না। প্রতিপক্ষ, আপনারা বলছেন যে রাজনৈতিক দল সরকার পরিচালনা করে, তাই জনগণকে যদি সচেতন করতে হয় সেই রাজনৈতিক দলকে সচেতন করতে হবে। প্রতিপক্ষ, এবার আমরা উল্টো দিকে কথা বলি, সেটি হলো সেই রাজনৈতিক দল যে ক্ষমতায় আসে তা কিন্তু জনগণের ভোটেই আসে। প্রতিপক্ষ, আপনারা বলেছেন বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা। ভারত একটি গণতান্ত্রিক দেশ এবং সেখানে আমরা রাজীব গান্ধী নামে একজন নেতাকে চিনি, যিনি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নেতা হয়েছিলেন। কিন্তু তার বোফোর্স কেলেঙ্কারির ফলে তার মৃত্যুর পরেও যে ভোগান্তি ভারত পুহিয়েছে বা ভারতের জনগণ পুহিয়েছে, সেটা কি গণতন্ত্রের জন্য খুব ফলপ্রসূ হয়েছিল? অপরদিকে যে আমেরিকার কথা, হিলারি ক্লিন্টন এবং ওবামার কথা আপনারা বলছেন, সে আমেরিকাতে নিক্সনের ব্যাপারটা নিশ্চয়ই মনে আছে, ওয়াটারগেট কেলেঙ্কারি। ওয়াটারগেট কেলেঙ্কারিতে নিক্সন কিন্তু পরে নত্যই স্বীকার করে নিয়েছে। কাদের কাছে? জনগণের কাছে। তাই যখন জনগণ সচেতন হবে, জনগণ সচেতন হয়ে তাদের অধিকার এবং তাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা স্পষ্ট করবে, তখন কিন্তু একেবারেই ওই যে অগণতান্ত্রিক যে রাজনৈতিক দল তারা দৃশ্যপট থেকে সরে যেতে বাধ্য। তাই আমরা ওই যে আবার বললাম, রাজনৈতিক দলে গণতন্ত্রকে ফেলছি না, বরং পূর্ব শর্ত হিসেবে দেখছি জনগণের সচেতনতা। কারণ আমরা কথা বলছি জনগণের তন্ত্র, গণতন্ত্র নিয়ে। আসুন প্রতিপক্ষ তর্কের খাতিরে তর্ক না করে সত্যটাকে মেনে নিই। ধন্যবাদ সকল। প্রিয় দর্শকবৃন্দ, রাজনৈতিক দলের গণতন্ত্র চর্চাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত, এই বিষয়ে এতক্ষণ আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটির চয়ন কুমার বড়ুয়ার বক্তব্য শুনলাম। এখন প্রস্তাবের পক্ষে বক্তব্য উপস্থাপন করবে মোহাম্মদ আসাদুজ্জামান, দলনেতা, কবি জসিমউদ্দিন হল। ধন্যবাদ মাননীয় সভাপতি। বুঝতে বুঝতে কেটে গেল 37 বছর, অনেক কিছু পাননি, দেবার কথা আমার মনেও পড়েনি। কথাটি আমার নয় মাননীয় সভাপতি, আমার দেশের রাজনৈতিক দলের ব্যক্তিবর্গের। মাননীয় সভাপতি, আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে রাজনৈতিক দলের গণতন্ত্র চর্চাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত। পক্ষে বলছি মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা যুক্তি খণ্ডন দিয়ে শুরু করছে। উনি বলেছেন নিক্সনকে নত স্বীকার করতে জনগণ বাধ্য করেছিল। আমার প্রশ্নটি, আমার কথাটি হচ্ছে এই জায়গায়, ঠিক ওই সময় সেই দেশের মধ্যে রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষ, দেশের জনগণ সচেতন হয়েছিল। সেই সচেতনতার মধ্য দিয়ে তারা বুঝতে পেরেছিল নিক্সন একটি কেলেঙ্কারি করেছিল, সেই কেলেঙ্কারির জন্য তাকে নত স্বীকার করতে হয়েছে। এটাই হচ্ছে প্রধান কথা মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলেছেন, উনি বলেছেন সচেতন জনগণ হলেই নাকি পূর্বশর্ত দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার, এবং অধিকার আদায়ের বিষয়টি নিজে নিজে জানার কথা বলেছেন, অর্থাৎ অধিকার আদায়ের বিষয়টি জনগণ জানবে। আমার প্রশ্নটি হচ্ছে, একটি শিশু জন্মগ্রহণ করলো পৃথিবীতে, সে কি জন্মগ্রহণ করে আস্তে আস্তে বড় হয়ে সে যখন শিক্ষিত হইতে চাইবে, অর্থাৎ সে শিক্ষিত হতে চায় কিন্তু সে কোনো স্কুল পাচ্ছে না, অর্থাৎ তার পাশে যদি কোনো প্রতিষ্ঠান না থাকে তাহলে সে শিক্ষিত হবে কিভাবে? আমরা একই কথা বলছি মাননীয় সভাপতি, জনগণ সচেতন মাননীয় সভাপতি, কিন্তু জনগণ গণতন্ত্রকে বুঝতে চায়। সেই গণতন্ত্র জনগণকে কে বুঝাবে মাননীয় সভাপতি? সেই প্রশ্নটি হচ্ছে এখানে। জনগণকে গণতন্ত্র বুঝাবে রাজনৈতিক দল, আর সেই রাজনৈতিক দল যখন জনগণকে গণতন্ত্র সম্পর্কে গণতন্ত্র মনা করবে, তখনই তাদের গণতন্ত্র চর্চাটি অব্যাহত থাকবে। মাননীয় সভাপতি, মনোনয়ন বাণিজ্যের কথা এসেছে। মনোনয়ন বাণিজ্য সম্পর্কে বলতে গেলে আমাদের দেশের একজন বিখ্যাত কবিতার আদলে বলতে হয়, হ্যাঁ আপনি সেই প্রতিভাবান ব্যক্তি যাকে আমরা মনোনয়ন দেব। যদি আপনার মগজ না থাকে, শুধু পেশি থাকে, যদি আপনার শিক্ষা না থাকে, শুধু টাকা থাকে, যদি আপনার যোগ্যতা না থাকে, শুধু চাচা মামা থাকে, হ্যাঁ আপনি সেই প্রতিভাবান পুরুষ, আপনাকেই মনোনয়ন দেব। মাননীয় সভাপতি, এই যদি হয় আমাদের দেশের রাজনৈতিক দলের ব্যক্তিবর্গের মনোনয়ন দেবার সত্তা, মনোনয়ন দেবার প্রক্রিয়া, তাহলে বলতে হয় এখানে অসতরা জনপ্রিয়, সৎ মানুষের আক্রান্ত। মাননীয় সভাপতি, আমাদের দেশের জনগণ সচেতন কিভাবে, বা সচেতনতার কথাটি বলছেন, আমাদের কথা হচ্ছে সচেতন হবে কিভাবে? নিশ্চয়ই একটি সরকারে একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, কিংবা রাজনৈতিক দল সারা বছর অর্থাৎ 5 বছরে তাদের নির্বাচন সম্পর্কে কাজ করবে, জনগণকে সচেতনতার কাজটি করবে।
করতে হবে মাননীয় সভাপতি, কারণ জনগণকে সচেতন করাই হচ্ছে তাদের প্রধান কাজ। গণতন্ত্র তারা একা একা বুঝবে না মাননীয় সভাপতি। গণতন্ত্র বুঝতে হলে রাজনৈতিক দলের মাধ্যমে, তৃণমূল পর্যায়ের নেতাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছাতে হবে, গণতন্ত্রের বার্তাটি পৌঁছে দিতে হবে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, শিক্ষার কথা এসেছে মাননীয় সভাপতি। একজন ব্যক্তি কি উচ্চশিক্ষিত হলে সে গণতন্ত্র চর্চা করবে? আমি এটি বিশ্বাস করি না মাননীয় সভাপতি। আমার দেশের অনেক উচ্চশিক্ষিত ব্যক্তি আছেন যারা গণতন্ত্র চর্চা করে না। ঠিক এই সময় আমার একটি প্রবচন মনে পড়ে যাচ্ছে মাননীয় সভাপতি। একজন চাষি বা নদীর মাছি সাংস্কৃতিকভাবে যতটা মূল্যবান, পুরো সচিবালয় কিংবা মন্ত্রী পরিষদও ততটা মূল্যবান নয়। মাননীয় সভাপতি, আমাদের দেশে 3টি নতুন শাস্ত্রের উদ্ভব ঘটেছে। এগুলো হচ্ছে স্তুতিবিজ্ঞান, স্তব সাহিত্য, সুবিধা দর্শন ও নমস্কার তত্ত্ব। আমাদের দেশের রাজনৈতিক দলের কর্মকাণ্ডগুলো ঠিক এই 3টি শাস্ত্রের উপর ভিত্তি করে পরিচালিত হয়। তারা অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চাটি করে না মাননীয় সভাপতি। সেজন্য আমাদের সামনে সেই ভেসে উঠে 28 অক্টোবরের মতো বিভীষিকাময় পরিস্থিতি মাননীয় সভাপতি। সেই বিভীষিকাময় পরিস্থিতি আমরা দেখতে চাইনি, আমরা জনগণ চাই না। আমরা বারবার কুকড়ে কেঁদে উঠি। আমাদের 71-এর চেতনা আমাদেরকে বারবার মনে করিয়ে দেয়, এই কি আমার দেশ, এই কি আমার মৃত্তিকা, এই কি আমি চেয়েছিলাম। আমরা চাইনি মাননীয় সভাপতি। তার কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চা ছিল না, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চার অভাব রয়েছে মাননীয় সভাপতি। সেজন্যই 28 অক্টোবরের মতো বিভীষিকাময় পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আমার দেশ, আমার মাটি বারবার কুকড়ে কেঁদে উঠে মাননীয় সভাপতি। সেই কান্না আমরা আর শুনতে চাই না। সেই কান্না থেকে আমরা উজ্জ্বল হাসি চাই। সেই হাসির মধ্য দিয়ে, সেই হাসিটি শুধুমাত্র আমাদের আনতে পারে রাজনৈতিক দল তাদের গণতন্ত্র চর্চার মাধ্যমে। তাদের গণতন্ত্র চর্চার মাধ্যমে দেশের মানুষ সচেতন হবে, দেশের মানুষ গণতন্ত্র সম্পর্কে জানবে, তাদের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা হবে, সেই চর্চার মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আর তাই আমরা বলছি, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র চর্চা। মাননীয় সভাপতি, আমরা আশাবাদী মানুষ, আমরা কখনো হতাশ নই। আমরা সেই আশায় বুক বেঁধে আছি। আমাদের দেশের রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র চর্চা হবে, রাজনৈতিক দলের গণতন্ত্র চর্চার মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। ভোর হয়নি, আজ হলো না, কাল হবে কিনা তাও জানা নেই, পরশু ভোর ঠিক আসবেই, এই আশাবাদ তুমি ভুলো না। আমরা ভুলিনি, আমরা ভুলবো না, সে আশায় বুক বেঁধে আছে মাননীয় সভাপতি। তাই আজকে আমরা বলছি, রাজনৈতিক দলের গণতন্ত্র চর্চাই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত, অবশ্যই পূর্বশর্ত। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ উপস্থিত সবাইকে। এতক্ষণ আমরা বিতর্কের পক্ষ দলের মোহাম্মদ আসাদুজ্জামান জসিমউদ্দিন হল তার বক্তব্য শুনলাম। এবার বিপক্ষ দলের দলনেতা তানভীর মোহাম্মদ হাফিজুল হক বক্তব্য পেশ করবে। বিষয় রাজনৈতিক দলে গণতন্ত্র চর্চাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আজকের সুধী। আজকে আমাদের বিতর্কে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে তা হলো রাজনৈতিক দলের গণতন্ত্র চর্চাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত। মাননীয় সভাপতি, আজকে বিষয়টিতে গণতন্ত্র চর্চাই বলে গণতন্ত্র চর্চাকে যে রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র চর্চার উপর যে একটি অনন্য রূপদান করা হয়েছে, সেই অনন্য রূপদানের ক্ষেত্রে আমাদের আজ বিতর্কটি করছি। আমাদের বিপক্ষ অবস্থানটি এখানেই, এবং আমরা বিতর্কটি এখানেই বিতর্ক করছি যে শুধুমাত্র রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র চর্চা করলে সে কখনোই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে না। বরঞ্চ গণতন্ত্রের যে মূল নিয়ামক বা গণতন্ত্রের যে মূল শক্তি, সেই জনগণকে যতক্ষণ না পর্যন্ত আমরা সচেতন করতে পারবো, সেই জনগণ যতক্ষণ না পর্যন্ত সোচ্চার হবে তাদের অধিকার আদায়ের ব্যাপারে, ততক্ষণ পর্যন্ত সেই গণতন্ত্রের যে মূলধারা, সেই মূলধারা কখনোই প্রতিষ্ঠিত হতে পারে না। আর এই কারণেই আমরা বারবার বলছি যে সচেতন জনগণই গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত। মাননীয় সভাপতি, আজকে বিতর্কের বিষয়টি গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত। গণতন্ত্র প্রতিষ্ঠা বলতে আমরা যে বিষয়টি প্রথম থেকে বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে গণতন্ত্রকে একটি কার্যকর এবং বাস্তবিক রূপদান করা। গণতন্ত্র এই গত 37 বছরে আমাদের পক্ষ দলের যে দুঃখের কথা ওনারা বলে গেছেন, সে গণতন্ত্রকে তারা কার্যকর রূপ দান করতে পারেনি। কারণ প্রায়োগিক ক্ষেত্রে গণতন্ত্র প্রত্যেকটি পদে পদে বাধাপ্রাপ্ত হয়েছে, এবং বাধাপ্রাপ্ত হয়েছে এ কারণেই সেখানে জনগণ সোচ্চার হয়নি বলেই সেই গণতান্ত্রিক রাষ্ট্রগুলো, গণতান্ত্রিক সেই দলগুলো গণতন্ত্রের আদলে তারা কুক্ষিগত করে রেখেছে জনগণকে। আর এ কারণেই আমরা বলছি জনগণকে সচেতন হতে হবে, এবং জনগণ কি এই রাজনৈতিক দলের খোলস থেকে বিপদগামী জনগণ রাজনৈতিক ব্যক্তিগুলোকে বের করে আনতে হবে এবং জনগণের কাতারে দাঁড় করাতে হবে। জনগণের যে চাহিদা, সেই চাহিদাগুলোকে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। মাননীয় সভাপতি, আজকে আমরা প্রথমে যে বিষয়গুলো বলেছি, সেই বিষয়গুলো বলতে যে
আমাদের একটি পর্যায়ে এসেছে, আমরা গণতন্ত্রের যে স্তম্ভের কথা বলেছি সেই স্তম্ভের কথার মধ্যে ছিল স্বচ্ছ একটি নির্বাচনী প্রক্রিয়া যার মাধ্যমে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে, অর্থাৎ গণতন্ত্র বজায় থাকবে, রাজনৈতিক দল থাকবে, একাধিক রাজনৈতিক দল থাকবে, জনগণের নিকট জবাবদিহিতা করতে হবে এবং সঠিক এবং যুগ উপযোগী এবং আইনের কঠোর প্রয়োগ করতে হবে। মাননীয় সভাপতি, এই 4টি যে নিয়ামকের কথা আমরা বলেছি সেই 4টি নিয়ামকের সাথে জনগণ কিভাবে সরাসরি সম্পর্কযুক্ত একটু বুঝিয়ে দিয়ে যাচ্ছি। মাননীয় সভাপতি, স্বচ্ছ একটি নির্বাচন প্রক্রিয়া যদি জনগণ সম্পৃক্ত নাই হতে পারে তাহলে নির্বাচন প্রক্রিয়াটি কিভাবে এগিয়ে যাচ্ছে, আদৌ ভোটার তালিকা কি সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা, আদৌ নির্বাচন যে প্রক্রিয়াটি যে ভোট দান কার্যক্রমটি চলছে সেটি সঠিকভাবে হচ্ছে কিনা, সাধারণ জনগণ সেটি সম্পর্কে সচেতন থাকবে না এবং অসচেতন জনগণ কখনোই এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে না এবং বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে না বলেই সেই অস্বচ্ছ একটি প্রক্রিয়াটি চলমান অবস্থায় থাকবে। এক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে এবং সচেতন হওয়ার মাধ্যমে আমরা একটি স্বচ্ছ এবং নির্বাচনী প্রক্রিয়া আমাদের জনগণকে উপহার দিতে পারবো। রাজনৈতিক দল থাকতে হবে একাধিক এবং সেই একাধিক রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনাদের ভাষায় সেই গণতন্ত্র থাকতে হবে। এখানে আমরা রাজনৈতিক দলের মধ্যে যে গণতন্ত্র তাকে আমরা কখনোই অস্বীকার করছি না, কিন্তু মাননীয় সভাপতি আজকে যদি আমরা আমাদের এই 37 বছরের রাজনৈতিক দলগুলোর ইতিহাস লক্ষ্য করি তবে দেখা যাবে এই সকল রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থ উদ্ধারের জন্য শুধুমাত্র প্রত্যেকটা দল থেকে ভেঙে 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 একটি দল গঠন করেছে এবং প্রত্যেকটি দলের মূল কথা যদি জনগণ হয়েও থাকে কিন্তু তার পেছনের অন্তরালে যে কাজটি রয়েছে তা হলো নিজের স্বার্থ উদ্ধারের জন্য তারা প্রতিটি সময় একটি রাজনৈতিক দল গঠন করেছে, প্রত্যেকটি সময় তারা রাজনৈতিকভাবে ফায়দা তোলার চেষ্টা করেছে। অর্থাৎ এক্ষেত্রে জনগণকে সচেতন হয়ে এই সকল কুক্ষিগত সেই সকল মানুষগুলোকে, সেই সকল রাজনৈতিক ব্যক্তিবর্গগুলোকে শিক্ষা দিতে হবে এবং সচেতন জনগণই পারবে, কখনোই অসচেতন জনগণ তাদের এই কালো হাতগুলোকে ভেঙে দিতে পারবে না এবং কালো হাতগুলোর ব্যাপারগুলো তারা বুঝতে পারবে না। মাননীয় সভাপতি, আমরা যদি লক্ষ্য করি যে জনগণের নিকট জবাবদিহিতাকে আজ পর্যন্ত আমরা পূরণ করতে পেরেছি, আজ পর্যন্ত আমরা জনগণের সেই জবাবদিহিতা রাজনৈতিক দলগুলো জবাবদিহিতার ক্ষেত্র আমরা তৈরি করতে পারিনি। আমরা যদি লক্ষ্য করে যে সঠিক যুগ উপযোগী আইন আমরা কি কঠোর এবং প্রণয়ন এবং কঠোর প্রয়োগের ব্যাপারে আজকে রাজনীতিবিদরা গণতান্ত্রিক পরিবেশে তারা সংসদে যে একটি আইন প্রণয়ন করে এবং আইনের প্রয়োগ করে, কিন্তু দুঃখের বিষয় হলো সে আইন প্রণয়ন এবং প্রয়োগের ক্ষেত্রে দেখা যায় তারতম্য, এবং তারতম্যটা এক্ষেত্রেই হয় যে যখন কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের উপর আইনটি প্রণয়ন করা দরকার সেই প্রণয়নটি হচ্ছে না এবং কঠোরভাবে প্রয়োগ হচ্ছে না, যেখানে একটি সাধারণ কৃষকের উপর এই আইনটি কঠোরভাবে প্রয়োগ করা হয়ে থাকে। এক্ষেত্রে সচেতন জনগণ এই আইনের কঠোর প্রণয়ন এবং প্রয়োগের ব্যাপারটি জনগণের সামনে এবং দেশের মানুষের সামনে তুলে ধরতে পারবে যে আইনের প্রণয়ন এবং প্রয়োগের কোথায় আমাদের ব্যর্থতা রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা প্রত্যেকটি পর্যায়ে যে বিষয়গুলো বারবার তুলে ধরছি সেটি হচ্ছে সচেতন জনগণ। আমরা কখনোই আমাদের 3 বক্তার বক্তব্যে কখনোই আমরা শিক্ষিত জনগণের কথা বলিনি, কারণ শিক্ষিত জনগণের চেয়ে আমাদের দরকার সচেতন জনগণ, যারা প্রতিবাদ করতে পারবে, যারা নিজের অধিকার আদায় করে নিতে পারবে। পক্ষ দলের প্রথম বক্তা একটি যুক্তি খণ্ডন করছি, উনি বলে গেছেন যে বেইজিংয়ে একজন বালক একটি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন, তিনি নাকি বলেছেন গণতন্ত্র বুঝি না কিন্তু তার সর্বোচ্চ চাই। মাননীয় সভাপতি, তার সর্বোচ্চটা চাওয়ার জন্য তাকে আমার বুঝতে হবে আমি কি চাই এবং আমার এইখান থেকে আমি কি পেতে পারি, এর থেকে আমার কতটুকু আমার পাওয়ার রয়েছে এবং একে আমার কতটুকু দেওয়ার রয়েছে, সেই জিনিসটা আমি যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারবো ততক্ষণ পর্যন্ত খালি সর্বোচ্চ চেলে আমি কিন্তু সর্বোচ্চ পাবো না। মাননীয় সভাপতি, আজ পর্যন্ত কোনো শিশুকে তার মা দুধ পর্যন্ত পান করাইতে পারেনি যতক্ষণ না পর্যন্ত শিশুটি ক্রন্দন করেছে। অর্থাৎ শিশু যখন ক্রন্দন করেছে তখনই মা তার শিশুকে দুগ্ধপান করিয়েছে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত এদেশের জনগণ সেই জবাবদিহিতা না চাবে, সেই স্বচ্ছতা না চাবে, এই দেশের গণতান্ত্রিক পরিবেশ ততক্ষণ পর্যন্ত ফিরে আসবে না এবং রাজনৈতিক দলগুলো গণতন্ত্র চর্চা করে কখনো এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে না। তাই মাননীয় সভাপতি, আমাদের বক্তব্য যে এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চা নয় বরং সচেতন জনগণই পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। দর্শকবৃন্দ, 2 পক্ষের বক্তব্য উপস্থাপকেরাই তাদের বক্তব্য উপস্থাপন করে শেষ করেছেন। প্রস্তাবের পক্ষে বক্তব্য উপস্থাপন করেছে কবি জসিমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং প্রস্তাবের বিপক্ষে বক্তব্য উপস্থাপন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা। এখন 2 পক্ষেরই দলনেতারা 2 মিনিট করে সময় পাবেন, মানে আবার একটু বক্তব্য দিয়ে প্রতিপক্ষের বক্তব্য খণ্ডন করা এবং নিজেদের পক্ষে বক্তব্য দেওয়া। আমি প্রথমে আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আসাদুজ্জামান, দলনেতা, কবি জসিমউদ্দিন হল। বারবার সচেতনতার কথা বলছেন, সচেতনতার মতো একটি বায়বীয় ধারণা আমাদের কাছে নিয়ে এসেছেন মাননীয় সভাপতি। আমার কথাটি হচ্ছে এরকম, সুমনের একটি গান আছে, কতটা পথ পেরোলে তবে পথিক হওয়া যায়। কতটা 28 অক্টোবর দেখলে আমার দেশের জনগণ সচেতন হবে? মাননীয় সভাপতি, প্রশ্নটি ঠিক এখানে
জনগণকে সচেতন করবে কে? আর কত 28 অক্টোবর আমাদেরকে দেখতে হবে, আর কত বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে হবে। মাননীয় সভাপতি তৃতীয় বক্তা এসে জনগণের নিকট জবাবদিহিতা করতে হবে। প্রশ্নটি হচ্ছে, সেই জবাবদিহিতা কারা করবে? নিশ্চয়ই রাজনৈতিক দলের নেতা নেত্রী, নিশ্চয়ই সরকারের মধ্যে যারা থাকবে তারা। মাননীয় সভাপতি, সরকারের যদি এই মানসিকতা না থাকে, রাজনৈতিক দলের মধ্য দিয়ে যে ব্যক্তিবর্গগুলো সরকারের নীতি নির্ধারক হবে, সেই মানুষগুলোর মধ্যে যদি এই ধারণাটি না থাকে, এই সত্তাটুকু না থাকে, আমাকে জবাবদিহিতা করতে হবে, তাহলে সে কিভাবে জবাবদিহি করবে? জনগণকে সম্পূর্ণভাবে একটি অন্ধকারে রাখার চেষ্টা করবে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি তৃতীয় বক্তা বলেছেন জনগণের চাহিদা বুঝতে হবে। প্রশ্নটি হচ্ছে, আমার দেশ একটি গণতান্ত্রিক দেশ, সেই গণতান্ত্রিক দেশের গণতন্ত্র বিষয়টি জনগণ কার কাছ থেকে জানবে? আমরা বলছি তৃণমূল পর্যায়ে নেতা নেত্রীরা তৃণমূল পর্যায়ে জনগণকে সেই গণতন্ত্র সম্পর্কে জানাবে, গণতন্ত্র সম্পর্কে বুঝাবে। তাদের চাহিদা কি, তাদের অধিকার কি, সেই বিষয়টি জানানোর জন্য সম্পূর্ণই দায়িত্বটি হচ্ছে রাজনৈতিক দলের। আর তাই আমরা বলছি রাজনৈতিক দলের গণতন্ত্র চর্চার মধ্যে দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্ব শর্ত। মাননীয় সভাপতি দ্বিতীয় বক্তা এসে আইন প্রণয়নের কথা বলেছেন। আইন প্রণয়ন করতে হবে। আমাদের দেশে আইন বারবার মারা হচ্ছে না, বারবার আইনকে ভঙ্গ করা হচ্ছে। সরকারের নীতি নির্ধারক যারা আছেন তারা নিজেদের মতো করে আইনকে চালাচ্ছেন। আইন প্রণয়নের বিষয়টি সম্পূর্ণ সরকারের হাতে। আর সেই সরকারে নিশ্চয়ই একটি রাজনৈতিক দল আসবে। যদি সেই রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন তারা যদি আইন প্রণয়নের বিষয়টি সুস্পষ্টভাবে স্বচ্ছতারভাবে না করেন, কোনোভাবে আইন প্রণয়নটি সুস্পষ্টভাবে স্বচ্ছভাবে হবে না। আমরা তাই বলছি রাজনৈতিক দলের দায়িত্বই হচ্ছে আইন প্রণয়ন বলেন, স্বচ্ছতা বলেন, জবাবদিহিতা বলেন, সম্পূর্ণ দায়িত্বগুলো রাজনৈতিক দলগুলোই করবে। আমরা আবারও আশায় বুক বাঁধি, 11ই জানুয়ারির মধ্যে অর্থাৎ 1/11-এর মধ্যে দিয়ে যে সূচনা হয়েছিল আমাদের দেশে, সেই সূচনার হাত ধরে আমার দেশের রাজনৈতিক দলের মধ্যে যে সংস্কার শুরু হয়েছে, সেই সংস্কারের মধ্য দিয়ে আমার দেশের রাজনৈতিক দলের গণতন্ত্র চর্চা হবে। সেই গণতন্ত্র চর্চার মধ্যে দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ উপস্থিত সবাইকে। ধন্যবাদ। পক্ষ দলের দলনেতা আসাদুজ্জামানের বক্তব্য শুনলাম। এখন বিপক্ষ দলের দলনেতা তানভীর মোহাম্মদ হাফিজুল হক তার উপসংহারমূলক বক্তব্য এখন উপস্থাপন করবে। ধন্যবাদ মাননীয় সভাপতিকে আমাকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য। সরাসরি যুক্তি খণ্ডন পর্বে চলে যাচ্ছি। মাননীয় বিরোধী পক্ষ দলের তৃতীয় বক্তা দলনেতা বলে গেলেন এইমাত্র যে রাজনৈতিক দলগুলো সে তৃণমূল পর্যায়ে মানুষগুলোকে যে বোঝাবে তাদের যে আশা আকাঙ্ক্ষাগুলো। কিন্তু মাননীয় সভাপতি, আজকে মূল বিষয়টি হচ্ছে গণতন্ত্র। যে রাজনৈতিক দলটি থাকবে, সেই রাজনৈতিক দলের সেই ভিত্তিটি কিন্তু জনগণ। রাজনৈতিক দলের নেতা নেত্রীরা কিন্তু জনগণকে যে বোঝাবে না, বরঞ্চ জনগণই রাজনৈতিক নেতা নেত্রীকে বোঝাবে তাদের কি আশা আকাঙ্ক্ষা, এবং তাদের সেই আশা আকাঙ্ক্ষাগুলো রাজনৈতিক দলের নেতা নেত্রীদের মাধ্যমে পরিচালিত হবে। কখনোই রাজনৈতিক দলের কি চায় সেই জিনিসটা তারা জনগণকে বোঝাবে না যে এর মাধ্যমে আমরা এই কাজগুলো সম্পন্ন করব। অর্থাৎ জনগণের কাছ থেকে সেই জিনিসগুলো আমাদের তুলে আনতে হবে, কখনোই আমাদের কাছ থেকে জনগণের কাছে যাবে না। মাননীয় সভাপতি, আজকে যদি আমরা লক্ষ্য করি তৃণমূল পর্যায়ের কথা বারবার বলা হয়েছে। তৃণমূল পর্যায়ে কিন্তু রয়েছে আমাদের সেই সাধারণ জনগণ, এবং সেই সাধারণ জনগণ কিন্তু আজ পর্যন্ত সচেতন হতে পারেনি। আপনি বলেছেন গত 37 বছরে এই দেশের সাধারণ জনগণের পেছনের ইতিহাসগুলোর কথা বলেছেন। আপনি বলেছেন 9/11-এর কথা, আপনি বলেছেন 1/11-এর কথা। এই সকল বিষয়গুলো যদি আপনি লক্ষ্য করেন তবে দেখবেন এই দেশের সচেতন জনগণ কতটুকু সচেতন হতে পেরেছে, এবং তাদেরকে সচেতন হওয়ার জন্য রাজনৈতিক দলগুলো কতটুকু প্ল্যাটফর্ম তাদেরকে দিতে পেরেছে। তাদেরকে কখনো সেই প্ল্যাটফর্মটি দিতে পারেনি, তাদেরকে সেই জবাবদিহিতার প্রসঙ্গটি তারা নিশ্চিত করতে পারেনি। আমরা যদি লক্ষ্য করি তবে দেখতে পারবো 52-এর ভাষা আন্দোলন, 1971 সালের আমাদের দেশের যে স্বাধীনতা আন্দোলন, এবং 69-এর যে গণ অভ্যুত্থান, সবগুলো জায়গাতে রয়েছে জনগণের সে প্রাধান্য, এবং জনগণই তার অধিকার আদায় সচেষ্ট হয়েছে তাদের আন্দোলনের মাধ্যমে, তাদের সচেতনতার মাধ্যমে। ঠিক একইভাবে গণতন্ত্র, যেই তন্ত্রটি জনগণের জন্য, সেই জনগণের তন্ত্রটাকে বাস্তবে রূপদান করার জন্য, অর্থাৎ একে কার্যকরী একটি ভূমিকায় আনার জন্য সেই জনগণকেই উঠে আসতে হবে, এবং সেই জনগণের সচেতনতার মাধ্যমেই এই কার্যকর এবং এই গণতন্ত্রটি এই দেশে প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ এই গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে, জনগণের মধ্যে সচেতনতার মাধ্যমেই এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আর এ বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা রাজনৈতিক দলের গণতন্ত্র চর্চায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত এই বিষয়ে দুই পক্ষের বক্তব্য শুনলাম। যারা এই প্রস্তাবকে সমর্থন করেন, অর্থাৎ প্রস্তাবকে সঠিক মনে করেন, তাদের বক্তব্য, এবং যারা এই প্রস্তাবকে ভুল মনে করে তাদের বক্তব্য। বিচারকরা তাদের
রায় দেবেন আমাদের সামনে। আজকের বিতর্কের এই বিষয়টি খুব চিত্তাকর্ষক, বিশেষ করে এই কারণে যে আমাদের দেশে দীর্ঘদিন ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার নানা আয়োজন চলছে, কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কোনো ধারাবাহিকতা এই দেশে সৃষ্টি হয়নি। সেই জন্যে আমাদের জাতীয় জীবনেও এটা একটা বিতর্কের বিষয়। আমরা পত্রপত্রিকায়, টেলিভিশনের টক শোতে লক্ষ্য করলে দেখি মানে অনেক ব্যক্তি আছেন যারা ক্রমাগত বলছেন যে নির্বাচন হলেই গণতন্ত্র হবে, এবং গণতন্ত্র, নির্বাচন, ভোটাভুটি এই ব্যাপারগুলো তাদের কাছে এক অর্থ দেয়। তারা বলতে চান যে গণতন্ত্র মানে নির্বাচন, নির্বাচন মানে গণতন্ত্র। কিন্তু আমরা যদি সভ্যতার ইতিহাস দেখি, গণতন্ত্রের ইতিহাস দেখি, তাহলে এই কথা কখনো স্বীকার করা যায় না যে নির্বাচন আর গণতন্ত্র একার্থক। নির্বাচন গণতন্ত্রের একটি মাত্র উপাদান। গণতন্ত্রের আরও অনেকগুলো অপরিহার্য উপাদান আছে। সব উপাদান বাদ দিয়ে কেবল নির্বাচনকে অবলম্বন করে যে রাজনৈতিক নেতারা, যে বুদ্ধিজীবীরা, যেসব রাজনৈতিক দল গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, পৃথিবীর কোথাও তাদেরকে সফল হতে দেখা যায় না। গণতন্ত্রের যতগুলো অপরিহার্য শর্ত আছে প্রত্যেকটা গণতন্ত্রের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে থাকা চাই, রাজনৈতিক আয়োজনের মধ্যে থাকা চাই। এখন গণতন্ত্র কি, গণতন্ত্রের উপাদান কি কি? অভিধানে খোঁজ করলে গণতন্ত্র কথার দুটো প্রধান অর্থ পাওয়া যাবে। একটা অর্থ, গণতন্ত্র মানে গণতান্ত্রিক রাষ্ট্র। যে রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক আদর্শের দ্বারা পরিচালিত হয় সেই রাষ্ট্র গণতন্ত্র। ব্রিটেন একটা গণতন্ত্র, মার্কিন যুক্তরাষ্ট্র একটা গণতন্ত্র, ভারত একটা গণতন্ত্র, ফ্রান্স, জার্মানি গণতন্ত্র, এই অর্থে যে এগুলো গণতান্ত্রিক রাষ্ট্র। আরেকটা অর্থ, গণতন্ত্র মানে জনগণের শাসন পদ্ধতি, জনগণের শাসনতন্ত্র, জনগণের পরিচালনা। তো জনগণের শাসনতন্ত্র, জনগণের শাসন পদ্ধতি, জনগণের পরিচালনা, এর মধ্যে ভোটের মাধ্যমে নেতৃত্ব গঠন একটি মাত্র উপাদান। একটি রাজনৈতিক দল, তার অর্থনৈতিক কর্মসূচি কি, জনগণের অর্থনীতি কি হবে, সংস্কৃতি কি হবে জনগণের, এরকমভাবে সর্বাঙ্গীন আদর্শ, গণতন্ত্রের আদর্শ রাজনৈতিক দল থেকে জনগণের মধ্যে প্রচার করতে হবে, করে থাকে সাধারণত। আমরা পাশ্চাত্য গণতন্ত্রে তা দেখি। আরেকটা কথা হলো যে যারা প্রচার করবেন, রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক দল, তাদের নিজেদেরকে তো আগে শিখতে হবে, আগে বুঝতে হবে মানুষের স্বভাবের মধ্যে যত রকমের জটিলতা আছে সবগুলোই গণতন্ত্রে থাকে, এবং বহুজনের নানান স্বার্থের সংঘাত, এগুলোর মধ্য দিয়ে সমস্যা আরও জটিলতর হয়। তার মধ্যে গণতান্ত্রিক দলের ভিতরে গণতন্ত্র চর্চা করে সংযম শিক্ষা করতে হয়, সর্বজনীন কল্যাণ শিক্ষা করতে হয়। এইসবের মধ্য দিয়ে কাজ করলে তারপরেই জনজীবনে একটি রাষ্ট্র ব্যবস্থায় গণতন্ত্র সফল হতে পারে, এই কথা অনেকে বলছেন। আমরা দেখি বিচারকদের যে রায় আমরা পাচ্ছি, তাতে কি রায় তারা দিচ্ছেন। এখানে একটা কথা মনে রাখতে হবে যে বিচারকদের রায় যারা বক্তব্য উপস্থাপন করেছে তাদের বক্তব্যের গুণাগুণের ভিত্তিতে হয়েছে। সেখানে তারা ঠিক বলেছে কি ভুল বলেছে সেই ব্যাপার আছে, কিন্তু সব কথাই যে তারা পর্যাপ্ত পরিমাণে বলতে পেরেছে তা তো নয় সংক্ষিপ্ত সময়। কাজেই এই বিচারের রায়কে সেভাবেই আমাদের নিতে হবে যে এখানে কারা কেমন বলতে পেরেছে সেই বিষয়ে রায়, মত সম্পর্কে কোনো চূড়ান্ত রায় নয়। আমরা দেখছি বিজয়ী দল হয়েছে আজকে কবি জসিমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে মোহাম্মদ আসাদুজ্জামান, দলনেতা, পক্ষদল। যারা জয়ী হয়েছে কবি জসিমউদ্দিন হল এবং শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়েছে মোহাম্মদ আসাদুজ্জামান, দলনেতা, পক্ষদলের, আমরা তাদেরকে অভিনন্দিত করছি, তাদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আজকে বিতর্কে অংশগ্রহণ করে যারা এই বিতর্ককে সফল করেছে অথচ বিজয়ী হতে পারেনি, তাদেরকেও আমরা অভিনন্দিত করছি এই বিতর্কে অংশগ্রহণ করার জন্যে এবং বিতর্কের ব্যাপারটিকে সফল করার জন্যে।
আমাদের এই কথাটা মনে রাখতে হবে যে তর্ক বিতর্কের মধ্য দিয়ে আমরা সত্যের দিকে অগ্রসর হতে চাই, আমরা ন্যায়ের দিকে অগ্রসর হতে চাই, আমরা সুন্দরের দিকে অগ্রসর হতে চাই। এই বিতর্কের মধ্য দিয়ে আমাদের চিন্তাভাবনা কিছুটা মানে নাড়া পেল এবং তার মধ্য দিয়ে আমাদের নতুন করে চিন্তা করার আরও সুযোগ হলো। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের বিতর্ক অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।